একজন ব্যবসায়ী বা সফল উদ্যোক্তা হইতে হইলে আপনাকে বাস্তবতার মুখোমুখি হতে হবে। কম্পিউটারকে বিট করে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, কিভাবে যাবেন? হয় আপনার সার্ভিসে ভালো থাকতে হবে, অথবা আপনার প্রোডাক্টের গুণগত মান ভালো থাকতে হবে। তো আমার যে ভাবনা এটা হচ্ছে, আমি চাই, অনেক কাস্টমার আছে আমাদের সাথে প্রতারণা করে, আমরা নিজেরাই চিটিং এর শিকার হই। প্রোডাক্ট খুলছে, প্রোডাক্ট ভালো আছে, তারপর বলবে না। কাস্টমার যত খারাপ হোক, কিন্তু আমরা কাস্টমারের সাথে মিসবিহেভ করবো না। এই কাস্টমারই আরো কাস্টমার নিয়ে আসবেন, এবং আপনি চিন্তাই করতে পারবেন না যে এখানে অনেক বড় বড় অফিসাররা, যারা আপনার বিসিএস ক্যাডার থেকে শুরু করে আর্মি অফিসার পর্যন্ত এই ই কমার্সের প্রতারণা ফাঁদে পড়ে গেছে। আমি নিজের লেবারি কাজ করেছি, মানে ওই মাল, এখন যে আমার 3 জন কর্মচারী যে কাজগুলো করে, আমরা 2 জনে কাজ করতাম তখন, আমি আমার ওয়াইফ। আমি কার্টুন করতাম, কার্টুন ঘাড়ে করে তারপরে শিপমেন্ট করতাম, সেই পণ্যগুলো বাংলাদেশে আসতো। মানে আমি আমার স্ত্রীকে, আমার স্ত্রী আমাকে, আমার 2 জনের উভয় যদি উভয়ের সাইকোলজি না বুঝি, তাহলে এখানে রসায়ন মিলবে না। আর রসায়ন যখন মিলবে না, তখন আপনার ব্যবসায়িক হিসাবও মিলবে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই বিশেষ আয়োজনে ফাউন্ডার্স ডায়েরিতে। আমি পরিজাহান আজকের এই এপিসোডে আপনাদের সঙ্গে আছি। আজকে আমাদের সঙ্গে এমন একজন উদ্যোক্তা রয়েছেন, যিনি তার সাহস, অভিজ্ঞতা ও দূরদর্শিতার মাধ্যমে আমাদের দেশে গড়ে তুলেছেন আমদানি ও লজিস্টিক খাতে একটি শক্তিশালী অবস্থান। শুধু তাই নয়, তিনি একাধিক প্রতিষ্ঠানের সফল ফাউন্ডার। তার মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে অর্ণব ট্রেড ইন্টারন্যাশনাল এবং আরিয়ালকা লিমিটেড। তার নেতৃত্বে আজ অনেক উদ্যোক্তা পণ্য আমদানি করে সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন, যিনি বর্তমানে এই দুটি প্রতিষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এছাড়াও আরো 6টি প্রতিষ্ঠানের সফল উদ্যোক্তা। তিনি আর কেউ নন, আজকে আমাদের সম্মানিত অতিথি সোহেল আহমেদ স্যার। স্যার, কেমন আছেন? ফাউন্ডার্স ডায়েরিতে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। স্যার, আজকে আমরা আপনার ব্যবসার সফলতা এবং ব্যর্থতা দুইটা গল্পই শুনবো, কিন্তু তার আগে আমরা জানতে চাই এই মুহূর্তে আপনি কি কি করছেন। আসলে এই মুহূর্তে মেইন যে দুটো জিনিস করছে, এটা হচ্ছে আরিয়ালকা লিমিটেড, আমার একটা কোম্পানি, এটা হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম। আর একটা হচ্ছে অর্ণব ট্রেড ইন্টারন্যাশনাল, যেটা হচ্ছে চায়না এবং হংকং থেকে আমাদের প্রোডাক্ট আমদানি হয়। সারা বাংলাদেশে যারা ক্ষুদ্র এবং বড় যারা উদ্যোক্তা আছে, তাদের উদ্দেশ্যে আমাদের এই যাত্রা শুরু হয়েছিল। অর্ণব ট্রেড ইন্টারন্যাশনাল, আরিয়ালকা লিমিটেড, এর মাঝে আমাদের একটা সুখবর দিচ্ছি। এটা হচ্ছে বিগত কিছুদিন পূর্বে আমরা এই আরিয়ালকা ই কমার্স প্ল্যাটফর্মটাকে ইউএসএ কেন্দ্রিক এক্সটেন্ড করার জন্য আমরা একটা কোম্পানি চালু করেছি। এটা হচ্ছে আরিয়ালকা এলএলসি। বাহ, খুবই চমৎকার। তো আরিয়ালকা এলএলসি এই আমাদের সমস্ত কিছু পরিচালিত হবে বাংলাদেশে বসেই। আমরা এখানে বসে চায়না থেকে বা বাংলাদেশ থেকে যে প্রোডাক্টগুলো আমেরিকায় যাবে, ছোট থেকে শুরু করব। নিউ ইয়র্ক বলেন বা আশেপাশে যে সিটিগুলো আছে, সেই সিটি দিয়ে আমরা শুরু করব। আস্তে আস্তে এটা ব্যাপকভাবে পুরো আমেরিকা ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের এই প্রোডাক্টগুলো আমরা অনলাইন ভিত্তিক যে মার্কেট প্লেস আমাদের আরিয়ালকা, এখানে ডেলিভারি করব। এর মাঝে আমাদের যে পূর্বের যে ব্যবসা প্রতিষ্ঠান অর্ণব কম্পিউটার বাজার, এটা হচ্ছে আমার একদম গোড়াপত্তন বাংলাদেশে ব্যবসার হাতে করি এই অর্ণব কম্পিউটার বাজার থেকে, সেটা আমরা চালিয়ে যাচ্ছি। আর আমাদের হংকং এ কোম্পানি আছে অর্ণব ট্রেড হংকং কোম্পানি লিমিটেড, এবং চায়নাতে আমাদের একটা কোম্পানি আছে যেটা হচ্ছে চায়না গুয়াংজো অর্ণব ট্রেড লিমিটেড। তো এই হচ্ছে আমাদের ব্যাপ্তি। আচ্ছা, আমরা তো অনেক কিছু জানলাম, বাট এখন হচ্ছে মানে আমি নিজে একটা কোশ্চেন করতে চাই যে এই ব্যবসাটা হচ্ছে আপনি কিভাবে শুরু করেছেন, বা এই আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসলো? আপনি কি চিন্তা করে হচ্ছে এই ব্যবসাগুলো শুরু করেছিলেন? আচ্ছা, যখন আপনি একজন ক্ষুদ্র উদ্যোক্তা ছিলেন বেসিক্যালি, মানে তখন থেকে হচ্ছে আপনার এই ব্যবসা আইডিয়াটা কিভাবে আসলো যে না, আমাকে এটা করতে হবে? আসলে আমি খুবই নগণ্য একজন উদ্যোক্তা ছিলাম। আমার ব্যবসার শুরুটা এই বাংলাদেশে না, ব্যবসাটা করেছিলাম আমি ইতালিতে, ইউরোপের একটা দেশ ইতালি। সেখানে আমি খুবই ছোট একটা উদ্যোক্তা ছিলাম। ওই ইতালিতে বসে আমার প্রথম ব্যবসা, এবং তখন আমি চাইনিজদের সাথে ব্যবসা করতাম। আচ্ছা আচ্ছা। চায়না থেকে প্রোডাক্ট আনতাম, এবং ইতালির মার্কেট ছিল, আপনারা যারা ইতালিতে থাকে বা ইতালি সম্পর্কে ধারণা আছে, ইতালিতে অ্যাকচুয়ালি সাপ্তাহিক হাট বসে, শুক্র শনি রবি এভাবে হাট বসে। ওই হাটগুলোতে আমরা বিক্রি করতাম, প্রোডাক্ট বিক্রি করতাম। তারপরে হচ্ছে 2009 সালে আমি ইতালি থেকে চলে আসি বাংলাদেশে। তো 10 সালে শুরু হয় আমার জার্নি বাংলাদেশে। এটা হচ্ছে প্রথমে শুরুটা করি অর্ণব কম্পিউটার বাজার থেকে, এবং আমি একজন যেহেতু আমি একজন আইটি উদ্যোক্তা, আইটি ইনফরমেশন টেকনোলজি সম্পর্কে আমার মানে একাডেমিক ব্যাকগ্রাউন্ড,
তো সেই ক্ষেত্রে আমার শুরুটা হয়েছিল কম্পিউটার অ্যাক্সেসরিজ প্রোডাক্ট দিয়ে। এরপরে যখন আমি এই কম্পিউটার অ্যাক্সেসরিজ প্রোডাক্ট শুরু করি তখন আমি নিজেই আমদানি করতাম চায়না থেকে। তো আমদানি করতে করতে একটা পর্যায়ে গিয়ে দেখলাম এর মাঝে অনেক প্রতিবন্ধকতা ছিল। বাংলাদেশের ব্যবসাটা অ্যাকচুয়ালি অনেক ডিফিকাল্ট, ইতালিতে বলেন বা পৃথিবীর অনেক দেশে, এখন তো পৃথিবীর অনেক দেশই ব্যবসা করছি, কিছুটা অনুমান করতে পারি যে পৃথিবীর অনেক দেশই ব্যবসা খুবই ইজি, বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই ডিফিকাল্ট। তো বাংলাদেশের যখন অর্ণব কম্পিউটার বাজার শুরু করেছিলাম, শুরুটা হয়েছিল আমার ভালোই, কিন্তু এর মাঝে অনেক উত্থান পতন হয়েছে। সে অনেক গল্প। 2018 সালে আমি ভয়াবহভাবে একটা বিপর্যয়ের মধ্যে মুখোমুখি হই। তো আমার ব্যবসা লস হয়, আমি অনেক টাকা আমি দেনা হয়ে যায়, ব্যাংক লোন হয়ে যায়। তো এরপরে আমি চিন্তা করলাম যে কি করা যায়, অন্য কি করা যায়। এই অর্ণব কম্পিউটার বাজার থাকবে, এর সাথে আমি অন্য কোনো ব্যবসা খুঁজতেছিলাম যেগুলো আরো প্রফিটেবল বিজনেস এবং ইউনিক, যেগুলো নিয়ে অনেকে কাজ করে, অনেকে জানে না। তখন আমি একটা জিনিস দেখলাম যে বাংলাদেশে অনেকেই বিদেশ থেকে পণ্য আমদানি করতে চায়, কিন্তু এই এলসি বলেন, তারপরে কাস্টমস আমদানি যে লাইসেন্স, ইম্পোর্ট লাইসেন্স, এক্সপোর্ট লাইসেন্স, এই ডকুমেন্টেশন, এই জিনিস সম্পর্কে অনেকে ধারণা নেই। তো আমি চিন্তা করলাম যে এই জিনিস সম্পর্কে যেহেতু মানুষের ধারণা নাই, আমার যেহেতু ধারণা আছে, আমি এইটাকে কিভাবে এক্সটেন্ড করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এটা ধরতে পারি যে আপনি উদ্যোক্তা তৈরি করার জন্য বেসিক্যালি এই পদক্ষেপগুলো নিয়েছেন। হ্যাঁ, বেসিক্যালি যেটা বলেছিলাম আমি, যে যারা অনেকের মধ্যে আমদানি রপ্তানি বা সোর্সিং, চাইনিজ প্রোডাক্ট সোর্সিং এই সম্পর্কে একটু ধারণা কম, এবং অনেকের ভিতরে আতঙ্ক আছে আমদানি কিভাবে করবে, অনেকে জানে না। এই জন্য চিন্তা করলাম যে এদের নিয়ে কাজ করি। আমাদের ছোট ছোট অনেক ক্ষুদ্র উদ্যোক্তা আছে যারা ফেসবুক কেন্দ্রিক ব্যবসা করে, এরা যখন এই লোকাল মার্কেটে কিনে অনেক হাই প্রাইসে কিনতে হয়। তো আমি চিন্তা করলাম এদেরকে টার্গেট করে আমি যদি চায়না থেকে প্রোডাক্ট এনে দিই এদেরকে, তখন হয়তো বা এদেরও একটু সহযোগিতা হইলো এবং আমিও ব্যবসাটাকে একটু এক্সটেন্ড করতে পারলাম। এই ধারণাটাকে নিয়ে আমি অর্ণব ট্রেড ইন্টারন্যাশনাল শুরু করি। আর এরপরে একের পর এক একটা কোম্পানি, সময়ের প্রয়োজনে সবগুলো কোম্পানি ওপেন হয়েছে। কারণ যখনই আমি চায়নার সাথে ব্যবসা করতে গেলাম, আমি ওখানে দেখলাম যে আমার অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, যে আমি এলসিটা দিব কাকে দিব। কারণ এলসিটা তো একটা ওয়ান কাইন্ড অফ মানি। আমি যে এলসিটা কোনো সাপ্লায়ারকে দিব, অনেক সাপ্লায়ার অনেক সময় চিট করে। এই কারণে চিন্তা করলাম যে তো এলসিটা যদি আমি নিজে রিসিভ করে সাপ্লায়ারকে আমি নিজেই পেমেন্টটা দিই, তাহলে তো বেটার হয়। তো নিজে রিসিভ করতে হইলে আমাকে কোম্পানি ওপেন করতে হবে। তখন আমি চায়নাতে কোম্পানি ওপেন করলাম, এবং চায়নাতে কোম্পানি ওপেন করতে গিয়ে দেখলাম এখানে আরো বেশ কিছু প্রতিবন্ধকতা আছে। তখন আমার লয়ার পরামর্শ দিল, তুমি হংকংয়ে যাও, হংকংয়ে কোম্পানি ওপেন করো। কারণ পৃথিবীতে 3টা দেশ আছে যেখানে আপনার আমদানি বা রপ্তানি নেই, ট্যাক্স নেই, ট্যাক্স ফ্রি। একটা হচ্ছে হংকং, একটা হচ্ছে দুবাই, আর একটা সিঙ্গাপুর। আচ্ছা আচ্ছা। তো সেই সুবাদে আমি হংকংয়ে কোম্পানি ওপেন করি। এই আজকে যে চায়না থেকে যত প্রোডাক্ট আছে, চায়না থেকে বা হংকং থেকে, এবং শুধু চায়না বা হংকং থেকে না, পার্শ্ববর্তী দেশ কোরিয়া, জার্মানি, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের ওই প্রোডাক্টগুলো হংকং এ যায় প্রথমে, এরপর হংকং থেকে বাংলাদেশে আসে। তো সেক্ষেত্রে আমি নিজেই এলসি দিচ্ছি। তো এলসি দেওয়ার পরে ওই এলসি অ্যামাউন্টে আমি সাপ্লায়ারকে পেমেন্ট করতেছি। তো এইভাবেই আমার একের পর এক কোম্পানি শুরু হলো আর কি। বাহ, খুবই দারুণ একটা অভিজ্ঞতা আসলে আমরা জানতে পারলাম। দর্শক যারা আছেন, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী যারা চিন্তা করছেন যে না, আমি এখনো আমার পুঁজিটা একেবারে কম, আমি একটা ব্যবসা শুরু করতে চাই, তাদের জন্য কিন্তু আজকে আমাদের এই এপিসোডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। আচ্ছা, অর্ণব ট্রেড ইন্টারন্যাশনাল এবং আরিয়ালকা লিমিটেডের অভিজ্ঞতা সম্পর্কে তো আমরা জানলাম, কিন্তু আমি একটা জিনিস জানতে চাই যে আপনারা কি শুধু আমদানি করে দিচ্ছেন নাকি এর বাইরেও আরো কিছু করছেন? ধন্যবাদ প্রশ্নের জন্য। আসলে অর্ণব ট্রেডের যে সার্ভিসটা, এই সার্ভিসটা অ্যাকচুয়ালি ব্যাপ্তিটা অনেক বিশাল। আমি সংক্ষেপে কিছু বলছি আপনাদের। এটা হচ্ছে অর্ণব ট্রেড, বেসিক্যালি আমরা ট্রেডিং এবং শিপিং, ট্রেডিং বিজনেসটা করি এবং সোর্সিং। তো ট্রেডিং, কেউ যদি সাপোজ আমাকে কেউ আসলো, সে জীবনে চায়না যায়নি, সে জানে না যে হাউ টু ইম্পোর্ট, কিভাবে আমদানি করতে হয়। সে যখন আমার কাছে আসে, বলে যে ভাই আমি, সাপোজ সে টেলিভিশনের রিমোট নিয়ে কাজ করে, আসলে বলো ভাই আমাকে এই টেলিভিশনের রিমোট আমি 10,000 পিস এনে দিবেন। তখন আমরা যেটা করি যে এই টেলিভিশনের রিমোটটা আমাদের যেহেতু চায়নাতে সেট আপ আছে, আমার কোম্পানি আছে এবং ওয়্যার হাউস আছে এবং 3 জন চাইনিজ স্টাফ আছে, চায়নাতে সার্বক্ষণিক তারা কাজ করছে।
ও ওদের মধ্যে যে একজন আছে যে শুধু সোর্সিং করে, আচ্ছা ওকে আমি ছবি তুলে পাঠাই, এটার মধ্যে যদি কোনো মডেল নাম্বার থাকে সোর্সিং করে আমাকে বলে যে এটা পারচেজ প্রাইসটা আমাকে বলে যে এইটা কিনতে চায়নাতে এত টাকা লাগে। তো চায়নাতে কিনতে এত টাকা লাগার পরে তো আমাকে তো এটা বাংলাদেশ পর্যন্ত আনতে হবে। তো এর মধ্যে আমার অনেকগুলো খরচ আছে, একটা হচ্ছে আমাকে ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে, এরপর হচ্ছে আমি বাই এয়ার শিপমেন্ট আনবো বা বাই সি শিপমেন্ট আনবো। যদি বাই এয়ার শিপমেন্ট আনি আমার কস্টিংটা অনেক হাই হয়ে যাবে। এরপরে কাস্টমার কাছে জানতে চাই আপনি কত দিনের মধ্যে লাগবে প্রোডাক্টটা। যদি ওনার ইমিডিয়েট লাগে, বেসিক্যালি যে আপনার টিভি রিমোটটা তো দ্রুত লাগে না মানুষের, কিছু প্রোডাক্ট আছে যে খুবই তাড়াতাড়ি লাগে, যেগুলো আপনার মানে অনেকদিন অপেক্ষা করা যায় না। 7 দিনের মধ্যে অনেকে প্রোডাক্ট চায়, 10 দিনের মধ্যে অনেকে প্রোডাক্ট চায়, তখন তাদেরকে ক্যালকুলেশন করি বাই ইয়ারে। তো আমাকে ক্যালকুলেশন করতে হয় যে আমার পার কেজিতে বা পার পিসে কত টাকা ট্যাক্স আসবে। এই জন্য আমাদের এক্সপার্ট টিম আছে, এগুলো ক্যালকুলেশন করে দেয়। এরপর আমাকে চিন্তা করতে আমাকে পার কেজিতে আমার বাই এয়ার কস্টিং ফ্রেট মানে ফ্রেটটা যে অর্থাৎ ভাড়াটা কত দিতে হবে এয়ারলাইন্স কোম্পানিকে। এরপর আদার্স এক্সপেন্ডিচার আছে, যেমন আমার ট্রাক ভাড়া লাগে, লেবার কস্ট লাগে, এগুলো সব মিলিয়ে আমি একটা কস্ট বের করে দিই যে আপনাকে এই প্রোডাক্টটা যদি বাংলাদেশ পর্যন্ত এনে দিই আমি তো পারচেজ প্রাইসটা পেয়ে গেলাম চায়নাতে, তো বাংলাদেশ পর্যন্ত আনতে আপনাকে আদার যে এক্সপেন্ডিচার আছে এগুলো অ্যাড করে আমি বলে দিই যে সাপোজ একটা রিমোট আনতে আমার 60 টাকা খরচ হবে। উনি যদি অ্যাগ্রি হয়, উনি যদি দেখে যে না লোকাল মার্কেটে আমার কিন্তু আরো অনেক বেশি টাকা লাগতেছে, উনি অ্যাগ্রি হইলে ওনার সাথে আমি একটা এগ্রিমেন্টে যাই। এটা অ্যাকচুয়ালি আমরা যেহেতু ব্যবসা করতে করতে অনেক দিন হয়ে গেছে, এখন আমাদের কাছে মানুষ আস্থার সাথে বা মানে ট্রাস্ট করে আমাদেরকে টাকা দেয়, কোনো লিখিত কোনো ডকুমেন্ট চায় না, ডকুমেন্ট প্রয়োজন হয় না। চমৎকার, এটা হচ্ছে উদ্যোক্তাদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি যে আসলে অর্ণব ট্রেড ইন্টারন্যাশনাল বা হচ্ছে আরিয়ালকা লিমিটেড হচ্ছে এইরকম একটা সুযোগ দিচ্ছে। আচ্ছা, তো আমরা কি যে কাজটা করি যে কেউ যদি বলে যে আমাকে লিখিত এগ্রিমেন্ট করে দেন, আমরা এগ্রিমেন্ট করি যে আপনার প্রোডাক্ট ভ্যালু 10,000 পিসের প্রোডাক্ট ভ্যালু এত টাকা আসবে, তো আপনি আমাকে একটা অ্যাডভান্স পেমেন্ট করেন। তো অ্যাডভান্স পেমেন্ট দেওয়ার পরে দেন আমরা প্রোডাক্ট অর্ডার করি। তো ওনাকে যে টাইমলাইন দেওয়া হয় যে আপনাকে বাই ইয়ারে 7 দিন থেকে 10 দিন, বাই সি শিপমেন্ট আমাদের মোটামুটি 35 থেকে 45 দিন সময় পর্যন্ত লেগে যায়। এরপর হচ্ছে যে আমার প্রোডাকশন একটা টাইম আছে যে আমার প্রোডাক্ট 10,000 পিস প্রোডাক্ট রেডি হতে কতদিন লাগবে, সেই সময়টা আমি নিয়ে নিচ্ছি হলো ফ্যাক্টরির কাছ থেকে। তো এই সমস্ত টাইম মিলিয়ে আমি ওনাকে একটা টাইমলাইন বলে দিচ্ছি যে আপনি এত দিনের মধ্যে প্রোডাক্টটা পাবেন। হয়তো বা অনেক সময় একটু এদিক ওদিক হয়, কিন্তু আমরা চেষ্টা করি ওই টাইমলাইনের মধ্যে ওনাকে প্রোডাক্টটা ডেলিভারি হ্যান্ডওভার করার জন্য। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে উদ্যোক্তা থেকে কি আপনারা কোনো অ্যাডভান্স নিয়ে থাকেন? হ্যাঁ, এটা ডিপেন্ড করতেছে যে আমাকে যে আমাদের কাস্টমার সাথে আমার রিলেশন, আমাদের কোম্পানির রিলেশনটা কেমন। সে যদি নতুন উদ্যোক্তা হয়, একদম নতুন, তাকে আমি চিনি না, সেক্ষেত্রে আমার একটা ট্রাস্ট ইস্যু থাকে অবশ্যই। তো তার কাছ থেকে একটু কিছু অ্যাডভান্স হচ্ছে নেওয়া হয়। এবং যারা অনেক পুরাতন আছে, অনেকে দেখা যায় কিছু বলে না, ভাই আমার প্রোডাক্ট এনে দেন, তো তখন আমরা নিজেরা ইনভেস্ট করি। আমরা এলসির মাধ্যমে টাকাটা পাঠিয়ে দিই, এলসি করি বা টিটি করি, টাকাটা পৌঁছে যায় আমাদের হংকং থেকে আমরা সাপ্লায়ারকে পেমেন্ট করে দিই। তখন ওই সাপ্লায়ার আমাদের ওয়্যার হাউসে মাল পাঠিয়ে দেয়, ওয়্যার হাউস থেকে আমরা নিজে শিপমেন্ট করে নিয়ে আসি বাংলাদেশে। কাস্টমার যখন আমাদেরকে পেমেন্ট করলো, আমরা আমার টিটির মাধ্যমে এলসির মাধ্যমে টাকাটা পাঠিয়ে দিলাম, এরপর প্রোডাক্টটা চলে আসলো বাংলাদেশে। সে যে টাকা অ্যাডভান্স করলো বাকি টাকা দিয়ে সে প্রোডাক্টটা বুঝে পাইলো। এটা হচ্ছে ট্রেডিং বা হচ্ছে আপনি সোর্সিং যাই বলেন, এটার মধ্যে এটা ইনক্লুড। আর একটা হচ্ছে আমাদের শিপিং বিজনেস। এখন কেউ মনে করেন বাংলাদেশ থেকে চায়না গেল, যাওয়ার পরে উনি কি করলো, উনি কিছু প্রোডাক্ট কিনলো, প্রোডাক্ট কেনার পরে সাপোজ সে কম্পিউটারে কিবোর্ড মাউস কিনতে পারে বা আদার্স অ্যাক্সেসরিজ আছে, কেনার পরে ওনার প্রোডাক্টটা অল্প, মনে করেন 10 CBM বলেন, CBM বলছে কিউবিক মিটার, তো ওনার প্রোডাক্টটা ছোট, হয়তো সে 20 লাখ টাকা প্রোডাক্ট কিনছে। এখন 20 লাখ টাকা প্রোডাক্ট দিয়ে যদি সে একটা কন্টেনার ভরতে যায়, তো কন্টেনার তো হবে না, একটা কন্টেনার মিনিমাম 28 CBM মাল ধরে বা 28 টন বা 28,000 কেজি মাল ধরে। তো ওনার তো আছে হয়তো দেখা যায় যে 5,000 কেজি মাল বা 10,000 কেজি মাল আছে, বা ওনার CBMটাও মানে পুরোপুরি হচ্ছে না। তো উনি যদি মাল নিয়ে আসে ওনার কস্টিংটা অনেক হাই হবে, অনেক হাই হয়ে যাবে। তো ওনারা কি করে, আমাদের মতো এই লোকগুলোকে খুঁজতে থাকে, থার্ড পার্টি খোঁজার পরে আমাদের কাছে আসে, ওনাদের কাছ থেকে একটা প্যাকিং লিস্ট নেই। প্যাকিং লিস্ট বলতে যে এই প্রোডাক্টের ডিটেলস, মানে এই প্রোডাক্টের জীবন বৃত্তান্ত বলেন যে কত পিস প্রোডাক্ট কিনেছেন, কত কেজি হবে, সেখানে কত কিউবিক মিটার হবে, মানে কতটি স্পেস দখল করবে, হ্যাঁ এইগুলো আমরা ক্যালকুলেশন করি। দেন ওনাকে একটা প্রাইস দিই যে আপনি এই প্রোডাক্টটা আনতে গেলে চায়না থেকে আপনি পার কেজিতে এত টাকা দিবেন অথবা পার পিস এত টাকা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে হচ্ছে থার্ড পার্টি হিসেবে আপনারা তাদের প্রোডাক্টটা বাংলাদেশে এনে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা।
উনি আমাদেরকে আমাদের কাছ থেকে সার্ভিসটা নিচ্ছে, উনি কিন্তু হ্যাসেল ফ্রি, ওনার কোনো এলসি ওপেন করতে হচ্ছে না, কোনো ডকুমেন্টেশন প্রয়োজন নেই, ওনার কোনো সিএনএফ এজেন্ট দরকার নেই, কাস্টমসের কাছে যাওয়া লাগতেছে না, কাস্টমসে হ্যাসেল পোহাইতে হচ্ছে না, সবকিছু আমরা নিয়ে নিচ্ছি ওনার কাছ থেকে। নিয়ে তারপর আমরা ওনার মতো কি করি, উনি যে প্রোডাক্টটা দিল ওনার মতো আরো 5 জনের প্রোডাক্ট আমরা কালেক্ট করি বা 10 জনের প্রোডাক্ট কালেক্ট করি। আমাদের গোয়াঞ্জতে যে ওয়্যার হাউস আছে, আমাদের সেই ওয়্যার হাউসে সবগুলো প্রোডাক্ট কালেক্ট করে দেন আমরা বাংলাদেশ থেকে এলসি দিই। এলসি দেওয়ার পরে ওই যে ভদ্রলোক উনি তো টাকা পাঠাইতে পারে নাই, ওনার আমরা এলসির মাধ্যমে যে টাকাটা পাঠাই, উনি আমাদেরকে বাংলাদেশে টাকা দেয়, ওই টাকাটা আমরা কি করি, ওই এলসির মাধ্যমে টাকা পাঠিয়ে ওখান থেকে আমরা ডলারটা ওই সাপ্লায়ারকে, ওনার সাপ্লায়ারকে আমরা পেমেন্ট করে দিই। আচ্ছা, তো পেমেন্ট করে দেওয়ার পরে এই সমস্ত প্রোডাক্ট একত্রিত করে দেন আমরা বাংলাদেশ থেকে এলসি দেই, ওই দিক থেকে হচ্ছে আপনার যে পরিমাপটা যতটুকু দরকার ছিল সেটা পরিপূর্ণ হয়ে যায়। তখন আমরা এই লোড করি, আপনার বাই এয়ার শিপমেন্টে করি, অনেক সময় বাই সি শিপমেন্টে করি, অ্যাজ পার কাস্টমার রিকোয়ারমেন্ট। তো তখন বাংলাদেশে যখন আসে প্রোডাক্টটা, কাস্টমস থেকে আসলো, আসার পরে দেখেন আমাদের যে সিএনডি এজেন্ট আছে, এই সিএনডি এজেন্ট আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস নিয়ে, পেপারস নিয়ে, কাস্টমস আনুষ্ঠানিকতা, ডকুমেন্টেশন সমস্ত কিছু কমপ্লিট করে দেন আমরা করি, ট্যাক্স পেমেন্ট করি, এরপর প্রোডাক্ট আমাদের ওয়্যার হাউসে আসে। ওয়্যার হাউসে আসার পর এই ক্ষেত্রে কিন্তু যে প্রোডাক্ট আমাদের দিল সে কিন্তু কোনো অ্যাডভান্স করতেছে না, কিন্তু সে কিন্তু আমাদের প্রোডাক্টটা দিচ্ছে বিশ্বাস করে। সে দেখা যায় যে সে 20 লাখ টাকা প্রোডাক্ট দিয়ে দিচ্ছে উইদাউট ডকুমেন্টস, কোন ধরনের কোনো ডকুমেন্টস চাচ্ছেও না, একটা মূলধন ধরা যায় যে আপনাদের কাছে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো আমাদেরকে জাস্ট ট্রাস্টের উপরে আমাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছে। এরপরে আমাদের কাছে কোনো ডকুমেন্টও চায়ও না, কারণ জানে যে এরা কখনো, কারণ আমি দীর্ঘদিন যাবত এই ব্যবসার সাথে জড়িত আছি, আমাদের উপরে চলে আসে। তো আমরা হচ্ছে এই প্রোডাক্টটা ওনাদের বাংলাদেশে যেহেতু কোনো পেমেন্ট করেনি, আমরা সমস্ত কাস্টমসের যা যেখানে যা খরচ আছে সমস্ত এক্সপেন্ডিচার বিয়ার করে বাংলাদেশে আমাদের যে ওয়্যার হাউস আছে, আমাদের 2টা ওয়্যার হাউস ঢাকাতে, এলিফ্যান্ট রোডে 2টা ওয়্যার হাউস, এই ওয়্যার হাউসে নিয়ে আসি মাল, দেন ওনাদেরকে মেসেজ দিই, ওনাদেরকে বিল পাঠিয়ে দেয় যে ভাই আপনার যে ওনার সাথে যেভাবে ডিসকাশন হয়েছিল প্রথমে, যে ভাই আমাদের প্রোডাক্টটা আসছে, এবার আপনার প্রোডাক্টটা ডেলিভারি নেন, আপনার চার্জটা হচ্ছে এতটুকু আসছে, এবং উনি যে ওনার সাথে যেভাবে পার কেজিতে বা পার পিসে যেভাবে কথা হয়েছে উনি আমাদেরকে সেই টাকা দিয়ে মালটা ডেলিভারি নিয়ে যায়। এটা হচ্ছে আমাদের সেকেন্ড, মানে এই অন্য ট্রেডের খুবই চমৎকার একটা প্রসেসিং হচ্ছে আমরা জানলাম, এটা আসলে আমি নিজেও জানতাম না দর্শক। সো আজকে আপনার সাথে কথা বলে আমার নিজের অনেক বেশি ভালো লাগছে, আমি নতুন নতুন অনেক কিছু জানতে পারছি। আচ্ছা, স্যারের কাছে আমরা জানতে চাবো আপনার আরেকটি প্রতিষ্ঠান রয়েছে যেটা হচ্ছে আরিয়াল খান লিমিটেড, তো সেইখানে হচ্ছে আপনারা আসলে কি কি সার্ভিসগুলো প্রোভাইড করছেন? ধন্যবাদ। আরিয়াল খান লিমিটেড আমার এই প্রতিষ্ঠানটার বয়স 1.5 বছর, বেশি দিন হয়নি। এই প্রতিষ্ঠানটার ফাউন্ডার আমি এবং আমার ওয়াইফ, দুজনেই। তো এইটা বেসিক্যালি আমি যখন ইতালিতে ছিলাম 2004-5 সালের ঘটনা। আমাদের বাংলাদেশে তো ই কমার্সের মানে উত্থানটা ঘটছে কত সালে, 2013-14 সালের দিকে। এর আগে তো মানুষ ই কমার্স সম্পর্কে ধারণা ছিল না। আর আমি যেহেতু একটা ফার্স্ট ওয়ার্ল্ডে ছিলাম 2004-5 সালের দিকেই, তখন থেকে আমি এই ই কমার্সে কেনাকাটা করতাম। তখন ইবে ছিল, ইবে অনেকে যারা ই কমার্সের সাথে সম্পৃক্ত জানবে, ইবে একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা মানে ই কমার্স প্রতিষ্ঠান যারা পুরাতন এবং নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করে, মানে বায়ার সেলারদের সমন্বয় ঘটে। বাংলাদেশে যেমন আছে সেল বাজার ছিল না, বিক্রয়.com যেটা হয়েছে এখন, এই বিক্রয়.com এর মতো কাজ করতো। তো এই আপনার ইবেতে আমি প্রোডাক্ট সেল করতাম এবং কিনতাম, নিজেই সেল করতাম, নিজেই কিনতাম। এটা 2004-5 সালের ঘটনা বলতেছি, বা 6 সালের দিকে। তখন বাংলাদেশে ই কমার্স, তখন থেকে আমি চিন্তা করতেছি, তখন ই কমার্স আসলে বাংলাদেশে মানুষ কল্পনা করতে না যে মানে আমি মোবাইল থেকে অর্ডার করব, আমার প্রোডাক্ট আমার বাসায় চলে আসবে। এখন দেখেন বাংলাদেশে অনেক অনেক ই কমার্স প্ল্যাটফর্ম আছে, যেমন চাল ডাল বলেন, মাত্র আধা ঘন্টায় মানে 30 মিনিটে ডেলিভারি করে দিচ্ছে। অনেক আছে 1 ঘন্টার মধ্যে প্রোডাক্ট ডেলিভারি করে দিচ্ছে। তো তখন তো কিছুই ছিল না। এবার সে 2005-6 সালের সময় যখন আমার এটা মাথার মধ্যে ঢুকলো, তখন থেকে আমি কল্পনা করতেছিলাম যে এইটা নিয়ে কিছু কাজ করব। কিন্তু বাংলাদেশে আসার পরে দেখলাম প্রেক্ষাপটটা চেঞ্জ। বাংলাদেশে যখন ই কমার্স আসলো, ই কমার্সটাকে কেন্দ্র করে কিছু প্রতারক চক্র মানে এটাকে পুঁজি করে বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি কি খুবই সরল মনা, খুবই তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে এবং মাথায় তুলে খুব দ্রুত এবং ধাপ করে ফেলে দিতে সময় না। তো এবং মানুষকে প্রতারণা খুব সহজেই করা যায়। বাংলাদেশের মানুষকে সহজেই প্রতারণার শিকার হয় মানুষ। এবং আপনি চিন্তাই করতে পারবেন না যে এখানে অনেক বড় বড় অফিসাররা, যারা আমরা বিসিএস ক্যাডার থেকে শুরু করে আর্মি অফিসার পর্যন্ত এই ই কমার্সের প্রতারণা ফাঁদে পড়ে গেছে। তো আমি এর মধ্যে অনেক কিছু শুরু করেছিলাম, কিন্তু দেখলাম যে না, হচ্ছে না। তো কিভাবে শুরু করা যায় অ্যাকচুয়ালি, তো এরপরে অনেক চিন্তা ভাবনা করলাম, করে
2023 সালে চায়নাতে বসে আমি চিন্তা করলাম যে আমি একটা প্রতিষ্ঠান করি, তো প্রতিষ্ঠানের নামটা কি হবে। তো প্রতিষ্ঠানের নামটা আমি চিন্তা করলাম যে এখানে পৃথিবীর সবচেয়ে বড় এখন অ্যামাজন, তো অ্যামাজন যেহেতু একটা জঙ্গলের নামে হয়েছে, তাহলে আমি একটা নদীর নামে দিই। এই আরিয়াল খাঁ কিন্তু একটা নদী, এটা আমি মাদারীপুর বাড়ি আমার, এই নদীর নামে আমি আরিয়াল খাঁ লিমিটেড নামে একটা কোম্পানি। খুবই আনকমন একটা নাম, এটা যখন আমিও প্রথম শুনেছি তখন আমিও চিন্তা করছিলাম যে আসলে আরিয়াল খাঁটা কি বা এই নামটা আসলে কেন দেয়া। তো তখন থেকে আমি জানি না যে আমি এই ই-কমার্স মানে এই অ্যামাজনের মতো এত বড় হতে পারবো কিনা, কিন্তু আমার স্বপ্নটা ব্যাপক। তো আমি চিন্তা করলাম যে বাংলাদেশের মানুষের যে প্রতিবন্ধকতা বা বাংলাদেশের মানুষ ই-কমার্সের উপর ট্রাস্ট নেই, তো ট্রাস্টটা কিভাবে বিল্ড আপ করা যায়, কিভাবে মানুষের ট্রাস্টটা অর্জন করা যায়, মানে বিশ্বাসটা অর্জন করা যায়, এ নিয়ে কাজ করলাম। তো আমি হায়ার করলাম অনেক মানুষকে যারা এই কমার্স সেক্টরে মোটামুটি অনেক দিন দীর্ঘদিন যাবত কাজ করতেছিল। এর মধ্যে অনেকেই চলে গেছে, অনেকে আছে এখন। তো বাংলাদেশে কয়েকটা প্রতিষ্ঠান কাজ করার পরে আমি একজনকে পেলাম, সাকিব নাম তার, সে আমার সাথে আসছে দীর্ঘদিন যাবত। এখন তো আমি গবেষণা করতে থাকলাম যে মানুষের বিশ্বাস কিভাবে অর্জন করা যায়। তো আমরা প্রথম থেকে এই করছি যে আমরা কোনো অ্যাডভান্স পেমেন্ট নিব না কারো কাছ থেকে, অ্যাডভান্স পেমেন্ট নিব না। এবং এই যে চটকদার বিজ্ঞাপন যে একটা 200% পর্যন্ত ছাড় বা 100% পর্যন্ত ছাড়, 99% পর্যন্ত ছাড়, এই যে চটকদার বিজ্ঞাপন, এই বিজ্ঞাপন দিব না। অ্যাজ ইউজুয়াল আমরা সারা পৃথিবীতে যেভাবে চলতেছে এইভাবে আমরা মার্কেটিংটা করতেছি, নরমাল। আমরা আস্তে আস্তে আমরা যে হুট করে এই মানুষকে এই করার দরকার, আমি আমার টাকা আছে, আমি একসাথে 1 কোটি টাকা ইনভেস্ট করলাম, মানুষকে মানে সব জানিয়ে দিলাম যে আমি না, আমি বলছি ভাই প্রত্যেকটা সিঁড়ি মানে ধাপে 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 আমরা সামনের দিকে যাব। এবং কাস্টমার প্রায়োরিটি আমার ইম্পর্টেন্ট। এখন প্রায় 30 জন আমার টিমে কাজ করে, আরিয়াল খাঁর সাথে 30 জন লোক আছে। তো এটা শুরু হয়েছিল মাত্র 2 জন নিয়ে, আজকে 30 জন, 30 জনের পরিবার আমরা। এটা 300 হয়ে যাবে, 3000 হয়ে যাক, আমরা এই আশাই করি। আচ্ছা, তো ওদেরকে আমার একটাই পরামর্শ সবসময়, আমার দিক নির্দেশনা একটাই থাকতো যে কারোর সাথে কখনোই প্রতারণামূলক কোনো কিছু করা যাবে না। অনেক কাস্টমার আছে আমাদের সাথে প্রতারণা করে, আমরা নিজেরাই চিটিং এর শিকার হই। যেমন ধরে প্রোডাক্ট খুলছে, প্রোডাক্ট ভালো আছে, তারপর বলবে ভাঙা, অথবা ভেঙে ফেলছে। এটা একটা কমন ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখন, ভেঙে ফেলছে, সে প্রোডাক্ট নিতে চাচ্ছে না, বা অনেকে তো প্রোডাক্ট রিসিভই করে না, নিতে চাচ্ছে না। তো সে কি করে, প্রোডাক্টটা ব্যাক করবে, আর ব্যাক করার জন্য ইস্যু খুঁজতে থাকে, বিভিন্ন ধরনের ইস্যু। প্রোডাক্টটা ভালো আছে, তারপর আমরা বলি যে প্রোডাক্ট কাস্টমার যত খারাপ হোক, কিন্তু আমরা কাস্টমারের সাথে মিসবিহেভ করবো না, কখনোই খারাপ বিহেভ করবো না, এবং কাস্টমারকে হ্যাপি করার জন্য যা যা করণীয় আমরা সেটা করবো। ইভেন এমনও হয়েছে যে কাস্টমার কমপ্লেন করছে, মনে করেন রাত 12টার সময় মেসেজ দিছে কমপ্লেন, আমি নিজে কাস্টমার হ্যান্ডেল করছি। এবং এই কাস্টমারকে আমি বলে পরের দিন, কাস্টমার দিনের বেলা আমি নিজে ফোন দিয়েছি, বলেছি যে আপনার কি সমস্যা বলেন, আমি তার বাসায় পরের দিনই প্রোডাক্ট কিনেছি, মানে যে প্রোডাক্টটা প্রবলেম হচ্ছে সেটা আপনি পরের দিনে সলভ করেছি। আমার কথা হচ্ছে যে হ্যাঁ, ওই কাস্টমারকে যদি আমি প্রবলেমটা সলভ করতে পারি, উনি তো আমার রেগুলার কাস্টমার হবেনই, ইন এডিশন উনি আর 5 জনকে ইনফ্লুয়েন্স করবেন। তো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কিন্তু অ্যাকচুয়ালি এমনই যে আপনি যদি রিপিট কাস্টমার না পান এবং কাস্টমার বেসটাকে যদি স্ট্রংলি হ্যান্ডেল করতে না পারেন, অবশ্যই সেটা অথেন্টিক ভাবে কারোর সাথে চিটিং করা যাবে না। তো এই কাস্টমারই আরো কাস্টমার নিয়ে আসবে। আমরা মনে করেন রিভিউ সেকশন ওপেন করে দিয়েছি, যে কেউ ইচ্ছা করলেই আমাদেরকে কমেন্ট করতে পারে, এবং তার যদি কোনো ব্যাড এক্সপিরিয়েন্স থাকে সেটা শেয়ার করবে। তো আমি চেয়েছি সবসময় যে কাস্টমার যাতে এঙ্গেজমেন্টটা বাড়ে এবং তাদের আস্থা অর্জন করে আমরা সামনে দিকে এগিয়ে যাই। এভাবে আস্তে আস্তে আরিয়াল খাঁ এগিয়ে যাচ্ছে। তো আমরা আজকে 30 জনের পরিবার, একসময় 300 জন, 3000 জন হবে ইনশাআল্লাহ। মানে আমাদের যারা কাস্টমার আছে তাদের সাপোর্ট এই জন্য আমাদের দরকার। তো একজন বড় উদ্যোক্তা হতে হলে অবশ্যই কিন্তু এটা নোট করতে হবে যে নিজে চিট হতে মানে হবে না আপনি, কিন্তু কাউকে চিট করা যাবে না, ঠিক আছে? তাহলে একজন বড় উদ্যোক্তা হওয়া যাবে। আচ্ছা, এখন আমরা স্যারের থেকে জানবো মার্কেটে যে প্রতিযোগিতা চলছে এটা সম্পর্কে আর ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার এটা নিয়ে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি মার্কেট যে কম্পিটিশন, প্রতিযোগিতা, এটা অ্যাকচুয়ালি আবহমান কাল থেকে বাংলাদেশে বা পৃথিবীর সব দেশে আছে। আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন, এই প্রোডাক্টের কম্পিটিটর আছেই, থাকবেই। তো সেই কম্পিটিটরকে বিট করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এই এগিয়ে যাওয়ার মানে হচ্ছে ব্যবসা। যে একজন এমপ্লয়ি, সে 9টা 5টা কাজ করে, তার তো কোনো হেডেক নাই। কিন্তু মানে ব্যবসা বলতেই পেইন। আপনি যখন পেইনটা নেওয়ার মানসিকতা থাকবে যে আপনি প্রচন্ড রকম পেইন নিতে হবে আপনাকে, তখনই আপনি ব্যবসায়ী হবেন। তো একজন ব্যবসায়ী, যারা সফল ব্যবসায়ী, তাদেরকে আগে প্রথমেই জানতে হবে যে মার্কেটে আমাকে কি কি প্রতিবন্ধকতা আছে।
সেই প্রতিবন্ধকতার মধ্যে একটা হচ্ছে, অন্যতম হচ্ছে আপনার কম্পিটিটর। আমরা মানে আপনি যে ব্যবসাটা করতেছেন সেই কম্পিটিটর থাকবেই। তো সেই কম্পিটিটরকে বিট করে আপনি সামনে দিকে এগিয়ে যাবেন, কিভাবে যাবেন? এর মধ্যে অনেকগুলো আছে যে আপনার হয় আপনার সার্ভিসে ভালো থাকতে হবে, অথবা আপনার প্রোডাক্টের গুণগত মান ভালো থাকতে হবে, অথবা আপনার মূল্য কম দিতে হবে, যে কোনো একটা তো থাকতেই হবে। তো আমার যে ভাবনা এটা হচ্ছে, আমি চাই যে প্রোডাক্টের গুণগত মান এবং কাস্টমার রিলেশন মানে গুড সার্ভিস, এই সবগুলোর সমন্বয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। গুড কোয়ালিটি এন্ড গুড সার্ভিসটা আসলে আপনি বেশি প্রায়োরিটি দিচ্ছেন এই ক্ষেত্রে। তো স্যার, আমরা তো আসলে উদ্যোক্তাদের নিয়ে অনেক কিছুই জানলাম। এখন হচ্ছে আমি পার্সোনালি আপনার ব্যক্তিগত একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আপনার এই যে সফলতা, আসলে এইটার পিছনে কার সবথেকে বেশি অবদান বা আপনি কি মনে করেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমার যে পারিপার্শ্বিকতা, আমার যে যারা আছে আমার কর্মী, যাদেরকে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তাদের তো অবশ্যই সাপোর্ট ছিল। তারা তো অবশ্যই আমাকে সহযোগিতা করেছে দেখে আজকে এই পর্যন্ত আমি আসতে পেরেছি। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনার মাইন্ড স্যাটিসফ্যাকশন। আপনি যদি মেন্টালি আপনি সুস্থ না থাকেন, আপনি মনে করেন আমরা যারা ব্যবসায়ী উদ্যোক্তা হই বা সফল ব্যবসায়ী হই, অ্যাকচুয়ালি আপনার ছোট ছোট অনেক উদ্যোক্তাই হয়, কিন্তু একদম সফলতার চূড়ায় পৌঁছায় কিন্তু হাতে গোনা, হয়তো পার্সেন্টেজে দেখতে গেলে 1-2%। হ্যাঁ, অনেকে ঝরে পড়ে যায়। আমি জানি না আমি এদের মধ্যে আছি কিনা, কিন্তু আপনি যারাই এই সফল সমাজে বা এই দেশে বা পৃথিবীর যে কোনো, তাদের মানে কিছু থাকে, যেমন ধরেন আপনার পরিবার। আমরা তো পরিবার কেন্দ্রিক বেশি বাঙালি, বিশেষ করে বাঙালি সমাজে। আপনার পরিবার, আপনি মেয়ে হন বা ছেলে হন, আপনার যদি লাইফ পার্টনারশিপ না থাকে, সে যদি আপনাকে যন্ত্রণা দেয় বা সে যদি আপনার বুঝতে না চেষ্টা করে, আপনাকে যদি আপনার সাইকোলজি অ্যানালাইসিস না করতে পারে, আপনি মানে আমি আমার স্ত্রীকে, আমার স্ত্রী আমাকে, আমার দুইজনের উভয় যদি উভয়ের সাইকোলজি না বুঝি, তাহলে এখানে রসায়ন মিলবে না। আর রসায়ন যখন মিলবে না, তখন আপনার ব্যবসায়িক হিসাবও মিলবে না। দারুণ একটা কথা বলেছেন। মেন্টালি স্যাটিসফ্যাকশন হচ্ছে কি সবথেকে বড় একটা ব্যাপার। আমি কতটুকু সফল আমি জানি না, তবে আমি 2018 সালে একটা ভয়াবহ ট্র্যাজেডির মুখে পড়ি। আচ্ছা, আমার এই ট্র্যাজেডি থেকে উত্তরণের জন্য আমার সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আমার স্ত্রী। আমার একটা সময় মানে এই গল্প হয়তো আরেকদিন বলবো আমি। আচ্ছা, আজকে হচ্ছে আমরা কিন্তু স্যারের সফলতার গল্প শুনেছি, একদিন হয়তো আমরা স্যারের এই যে প্রতিবন্ধকতা পার করে যে সে কিভাবে এই সফলটা হয়েছে এই গল্প শুনবো। তো স্যার, আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার সহধর্মিণী বা আমাদের যে ম্যাডাম আছে, মানে তার অবদান কি আপনার সাকসেসের পিছনে অবদানটা খুব বেশি? অবশ্যই আমি এটা তাকে এজন্য তাকে করি যে সে আমার মানে অনেক সহযোগিতা করেছে আমার লাইফে। আর আমার বাবা মার দোয়া তো অবশ্যই ছিল। তো অনেকেই বিশ্বাস করেন যে অ্যাকচুয়ালি পিতামাতাকে অনেকটা করেন না, কিন্তু আমি যেটা মনে করি পৃথিবীটা অ্যাকচুয়ালি একটা দর্পণের মতো। আপনি তাকে যেভাবে ভেঙচি কাটবেন, একটা গ্লাসের সামনে দাঁড়িয়ে আপনি যেভাবে ভেঙচি কাটবেন, সে আপনাকে ওইভাবে কিন্তু সেই রিফ্লেক্টে হচ্ছে আমার কাছে চলে আসবে। আমি আমার লাইফে আমি যখন খুবই দুর্যোগে ছিলাম 2018 সালে, আবারও বলি, তখন আমি আমার মাকে তখন বলতাম যে মা, আমি যদি খেয়ে থাকি তাহলে তুমিও খাবা, আমি না খেতে তুমি না খাবা। আমার মাকে আমি কখনো ছাড়ি নাই। আমার 2 ভাই 2 বোন, আমি আমার মাকে সবসময় আগলে রাখছি অদ্যবধি। এবং আমি মনে করি যে আমার মায়ের দোয়া, এবং আমার বাবা মারা গেছে 2014 সালে, আমার বাবা আমাকে দোয়া করেছেন, এই মা বাবার দোয়া অবশ্যই আমার পথের পাথেয় হয়ে আছে এখন পর্যন্ত। এবং 2018 সালে আরেকটা হয়তো সময় হবে না, আমি আরেক সময় বলবো আপনাদের গল্প, আরেকটা এপিসোডে হচ্ছে আমরা এই গল্পটা জানবো। 2018 সালে আমি যখন চায়না চলে যাই আমার ফ্যামিলি সহ, তখন আমার ওয়াইফ অ্যাকচুয়ালি লেবারের মতো কাজ করেছে। এই কারণে বললাম যে তখন আমার কোনো কর্মচারী ছিল না চায়নাতে, তো আমি নিজে লেবারি কাজ করেছি। মানে ওই মাল, এখন যে আমার 3 জন কর্মচারী যে কাজগুলো করে, আমরা 2 জনে কাজ করতাম তখন, আমি আমার ওয়াইফ। তো আমার ওয়াইফ এই করতো, কার্টুনও বাঁধছে, আমিও কার্টুন করতাম, কার্টুন ঘাড়ে করে তারপরে শিপমেন্ট করতাম, সেই পণ্যগুলো বাংলাদেশে আসতো। সেই গল্প, অনেক গল্প আছে, আরেকদিন বলবো। তো অ্যাকচুয়ালি মানুষের যখন বিপদে না পড়লে, একজন ব্যবসায়ী বা সফল উদ্যোক্তা হইতে হইলে আপনাকে বাস্তবতার মুখোমুখি হতেই হবে। বাস্তবতার মুখোমুখি না হলে আপনি কখনোই বুঝবেন না। আপনার বাবা যদি কোটিপতি হয়, সেই কোটিপতি সন্তান অ্যাকচুয়ালি ব্যবসায়ী হয়, কিন্তু অত সফল ব্যবসায়ী হয় কিনা আমি জানি না, হয়, অনেকে হয়, কিন্তু আমরা অ্যাকচুয়ালি, আমার বাবা কোটিপতি ছিল না, আমি আমার নিজ থেকেই আমি উদ্যোক্তা হয়েছি এবং আজকের এই সফলতার চূড়ায় এসেছি আমি এবং আমার যারা মানে আমার পারিপার্শ্বিকতা যে প্রতিবেশী ছিল, মানে আশেপাশে যারা ছিল, আমার এমপ্লয়ি, আমার স্ত্রী,
আমার বাবা মার দোয়া, এই নিয়ে আমি অনেক কষ্ট করে স্ট্রাগল করে আজকে এই পর্যন্ত আসছি। আর আজকে যারা মনে করেন পৈতৃক সূত্রে যারা আজকে সফল উদ্যোক্তা বলেন বা সফল ব্যবসায়ী, তাদের ব্যাপারটা ডিফারেন্ট, কিন্তু আমরা প্র্যাকটিক্যালটা দেখে আসছি। আসলে বাস্তবতা নিয়ে হচ্ছে আগানো গেলে সেটা অনেক লং টাইম ধরে রাখা যায় বা এক্সপেরিয়েন্স। আমার লাইফে আমি যে এক্সপেরিয়েন্স গ্যাদার করেছি মানে বাস্তব অভিজ্ঞতা থেকে, আমি চাই আমার প্রত্যেকটা উদ্যোক্তাই সেই ফেসটা না করুক, তারা সেই বাস্তবতাকে মুখোমুখি না করে এগুলোকে অ্যাভয়েড করে কিভাবে সফল উদ্যোক্তা হওয়া যায় সেই গল্প হয়তো বা আরেকদিন বলবো। তো সবাই যে এই বাস্তবতা মুখোমুখি হয়ে, কঠিন সময়ের মুখোমুখি হয়ে সবাই যে সফল হয় ব্যাপারটা এমন কিন্তু না। আপনি পড়ে গেলেন মানে পিছল খেয়ে পড়ে গেলেন, এর থেকে যে উঠতে পারবেন কিনা এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনারা কতটা ইনজুর্ড হয়েছেন এর উপর ডিপেন্ড করবে। তো আমি চাই যে কোন উদ্যোক্তাই এভাবে ঝরে না পড়ুক। একজন সফল উদ্যোক্তা হইতে গেলে যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হইতে হয়, এগুলোকে অ্যাভয়েড করে কিভাবে সফল হওয়া যায় এই গল্প আরেকদিন বলবো ইনশাআল্লাহ। তো দর্শক, আপনারা যদি সোহেল আহমেদ স্যারের জীবনের আরো কোনো ঘটনা, তার সাকসেসের পিছনে কাহিনী কিছু জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আচ্ছা, ফাউন্ডার্স ডায়েরিতে হচ্ছে আজকে আমাদের বিশেষ অতিথি সোহেল আহমেদ স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তার জীবনের মানে এত ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্ত বা হচ্ছে তার সাফল্যের আসলে কারণটা আমাদেরকে জানানোর জন্য, তার ব্যর্থতার গল্প হচ্ছে আমরা কোনো একদিন অবশ্যই জানবো। সো আজকে এপিসোডটা এই পর্যন্তই থাকলো। নেক্সট হয়তো বা আমরা অন্য কাউকে নিয়ে আরো দারুণ একটা এপিসোড করবো, বা হচ্ছে সোহেল আহমেদ স্যারকে নিয়ে হচ্ছে আমরা তার ব্যর্থতার গল্প শুনবো। তো সেই পর্যন্ত দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।